আহ, সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি আমার একটি সেশনে স্বাগতম জানাচ্ছি। এ ভেরি ওয়েলকাম টু অল। বন্ধুগণ, বিশ্বব্যাপী করোনা সংক্রমণের ভীতির মধ্যে আমার অবস্থাও ঠিক আপনাদের মতোই। সর্বোপরি আলহামদুলিল্লাহ। করোনার সংক্রমণ এড়াতে বন্ধুগণ, সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করুন, সামাজিক দূরত্ব রক্ষা করুন। সর্বোপরি মহান রাব্বুল আলামিন আল্লাহর উপর ভরসা করুন। আমরা সবাই জানি যে লকডাউনের কারণে দেশের সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এই বন্ধের সময় দীর্ঘতর থেকে আরও দীর্ঘতর হচ্ছে। বিশেষ করে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে দেশের শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক গতিরও ব্যাপক ছন্দপতন ঘটছে। আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে আমাদের অনেক সম্মানিত সহকর্মী ঘরে বসে অনলাইনে শ্রেণী কার্যক্রম শুরু করেছেন, যা কিনা সুশীল সমাজ এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আপনাদের তৈরিকৃত অনলাইন সেশনগুলো আমি খুব আগ্রহ সহকারে দেখি, অনেক কিছু শিখি। তবে কুমিল্লা এইচএসটিটিআইতে চাকরি করার সুবাদে ডিজিটাল কন্টেন্ট প্রণয়ন এবং পাঠের শিখনফল নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে বিধায় আমার নিজস্ব কিছু অবজারভেশনের মাধ্যমে এ ব্যাপারে একটি কন্টেন্ট আমি তৈরি করেছি। আজকের আমার এই কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে শিখনফল। আর আপনাদের যদি আমার এই তৈরি করা কন্টেন্টটি ভালো লাগে, এটাই হবে আমার কাজের অনুপ্রেরণা। আমি উৎসাহিত হব, আশান্বিত হব। আর যদি কোনো ইতিবাচক সাজেশন থাকে, সেটাও যদি জানান, তাহলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আমি আমার পরিচয় দিচ্ছি। এ হচ্ছে আমার পরিচয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি আমার স্বাভাবিক সেশনে আমি চলে যাচ্ছি। দেখুন, দুটি ছবি দেখা যাচ্ছে, একটি বাম পাশে এবং আরেকটি ডান পাশে। বাম পাশের ছবিটি দেখে কি মনে হচ্ছে বন্ধুগণ? এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক নির্ধারিত ক্লাস শেষ করে যখন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করছেন, তাদের স্বতঃস্ফূর্ত সাড়া। অর্থাৎ শিক্ষক যে বিষয়টি ক্লাসে পড়িয়েছেন তা শতভাগ সফল হয়েছে, শিক্ষার্থীরা তা বুঝতে পেরেছে এবং সে অনুসারে যখন শিক্ষক প্রশ্ন করছেন, রেসপন্সও ঠিক সেভাবেই পাচ্ছেন, যা কিনা একটি চমৎকার ক্লাসেরই প্রতিচ্ছবি আমাদের ভেসে ওঠে। অর্থাৎ শিক্ষকের শিক্ষণের উদ্দেশ্য এখানে সফল হয়েছে। পাশাপাশি ডান দিকে আরেকটি ছবি আমরা দেখি, সম্পূর্ণ তার ভিন্ন চিত্র, তার বিপরীত দৃশ্য। অর্থাৎ এখানে শিক্ষক সেশন শেষ করেছেন, তার ক্লাস শেষ করেছেন, কিন্তু কি পারদর্শিতা অর্জন করেছে শিক্ষার্থীরা, কি দক্ষতা অর্জন করেছে শিক্ষার্থীরা, যখন তা মূল্যায়ন করা হচ্ছে তখন তাদের মধ্যে একটি বিমর্ষ ভাব। অর্থাৎ এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে প্যাডাগজিক্যাল সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। শিক্ষক কি শিখাবেন, কোন পদ্ধতিতে শিখাবেন এবং এই শিখনের
ফলে শিক্ষার্থীরা কি কি দক্ষতা, পারদর্শিতা অথবা তাদের আচরণের কি কি পরিবর্তন ঘটবে তারও কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য এখানে ছিল না। তো এই দুটা ছবির মধ্যেই আমরা সুস্পষ্টভাবে পার্থক্য বুঝতে পারছি যে একটি ছবিতে শিক্ষকের একটি শিক্ষণফল রয়েছে, অন্য একটি ছবিতে শিক্ষকের কোনো শিক্ষণফল নেই। তো সুতরাং আজকের যে সেশনটি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এই সেশনটির নাম আমি ঘোষণা করছি, এটা হচ্ছে শিক্ষণফল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের জন্য। যখনই আমরা কোনো শ্রেণীতে যাব, আমাকে একটা টার্গেট নির্ধারণ করতে হবে, কতগুলো ইন্ডেক্স আমার সামনে রাখতে হবে। এই 50 মিনিট অথবা 60 মিনিটের একটি সেশন শেষে আমি যে এতক্ষণ শিক্ষার্থীদেরকে পড়ালাম, শিখালাম, তার ফলাফলটা কী? যদি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা আগাই, তাহলে শিক্ষণফল কার্যকরী হবে, শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করবে, আমরা একটি প্রগতিশীল সমাজ পাব, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত শিক্ষাও আমরা শিক্ষার্থীদেরকে দিতে পারবো। আমরা চলে যাচ্ছি তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষণফল। আমরা প্রথমেই দেখি যে শিক্ষণফলের সংজ্ঞাটা কি। শিক্ষণফল হচ্ছে যে কোনো একটি পাঠ শেষে শিক্ষার্থী কি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে সে সম্পর্কে পূর্ব নির্ধারিত ও সুনির্দিষ্ট বিবৃতি বা বাক্যই হলো শিক্ষণফল। শিক্ষক কর্তৃক বাস্তবায়নকৃত আচরণিক উদ্দেশ্যকে শিক্ষণফল বলা হয়। শিখন শেখানো কার্যক্রম পরিচালনার ফলে শিক্ষার্থীরা যে সকল সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, যোগ্যতা বা পারদর্শিতা অর্জন করে থাকে তা শিক্ষণফল কেন্দ্রিক হয়ে থাকে। তাই আচরণিক উদ্দেশ্যের মধ্যে যতটুকু অর্জিত হওয়া সম্ভব তদনুসারে শিক্ষণফল তৈরি করতে হবে। তো বন্ধুরা আপনারা শিক্ষণফলের সংজ্ঞাটা আপনারা দেখেছেন। আমরা এবার চলে যাচ্ছি যে পরবর্তী স্লাইড, যেটা নাকি শিক্ষণফলের উদ্দেশ্য। তো শিক্ষণফলের উদ্দেশ্যটা কি, আমরা কি কারণে একটি শিক্ষণফল তৈরি করব। এখন আমি ধরে নিলাম নদীতে একটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে, কোনো মাঝি নেই, তাহলে নৌকাটা কোন ঘাটে আসলে ভিড়বে? যদি কোনো মাঝি না থাকে তাহলে কোনো সুনির্দিষ্ট কোনো গন্তব্য এখানে থাকবে না। হয়তো বা নৌকাটি ঘুরতে 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 একসময় গভীর পানির জলে সেটা তলিয়ে যাবে। তো ঠিক এভাবে আমাদের শিক্ষণফলের কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যদি এই উদ্দেশ্য বাস্তবায়ন না হয় তাহলে শিক্ষার যে লক্ষ্য, যে আচরণিক যে স্থায়ী পরিবর্তন আমরা প্রত্যাশা করি সেটা হয়তো আমরা সফল হব না। সেই কাণ্ডারিবিহীন নৌকার মতোই আমাদের এই শিক্ষা চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে একটি শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে একজন শিক্ষকের প্রথমেই একটি শিক্ষণফল নির্ধারণ করতে হবে। একটা নির্ধারিত সময়ের মধ্যে আমি এই পাঠ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমার আলোচনার পর শিক্ষার্থীরা এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করবে। কথাটা বললে ভুল হবে। শিক্ষার্থীরা এই বিষয়টাতে পরিপূর্ণভাবে পারদর্শিতা অর্জন করবে, দক্ষতা অর্জন করবে। তো শিক্ষণফলের উদ্দেশ্যের মধ্যে বলা যায় যে একটি নির্দিষ্ট পাঠের কিছু উদ্দেশ্য থাকে যা শিক্ষার্থীরা পাঠ শেষে অর্জন করে। যেমন কোনো পাঠ শেষে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারবে, আবার অন্য কোনো পাঠ শেষে শিক্ষার্থীরা ফুলের বিভিন্ন অংশগুলো শনাক্ত করতে পারবে। এভাবে একটি পাঠ শেষে শিক্ষার্থীদের অর্জিত এই জ্ঞান, দক্ষতা ও বোধগম্যতার প্রকাশই হলো ওই পাঠের শিক্ষণফলের উদ্দেশ্য। অন্যভাবে বললে একটি নির্দিষ্ট পাঠের মাধ্যমে শিক্ষক তার শিক্ষার্থীদেরকে যে পারদর্শিতাগুলো অর্জনে সহায়তা করে থাকেন তারই নির্দেশনা হলো শিক্ষণফল। অর্থাৎ যে পাঠগুলো পড়াবেন শিক্ষক তারই ইন্ডেক্স, তারই ইন্ডিকেটর অথবা তারই সারসংক্ষেপ একটা পথ
দেখানো, এই পথেই আমি চলব এবং এই পথ দেখানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমি আমার শিক্ষার কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল করতে সক্ষম করাবো। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা একটি শিখনফলের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি আশা করি বন্ধুরা। শিখনফল আমি যখন লিখব, শিখনফলের লেখারও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কতগুলো নীতিমালা রয়েছে। সেই নীতিমালাগুলো কি? যেমন প্রথমেই আছে যে শিখনফল অবশ্যই আচরণিক ভাষায় লিখতে হবে। অর্থাৎ শিখনফল লেখার সময় খেয়াল রাখতে হবে যে শিক্ষার্থীরা এই কাজটা যেন করে দেখাতে পারে, অর্থাৎ এই কাজটা মেজারেবল হবে, পরিমাপযোগ্য হবে, শিক্ষার্থীরা সেটা প্রমাণ করতে পারবে, শিক্ষার্থীদের আচরণের মাধ্যমে সেই কাজটির প্রকাশ ঘটবে। সেই ক্ষেত্রে শিখনফল লেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে এই শিখনফলটা বলতে পারবে, শিক্ষার্থীরা বলতে পারবে, শিক্ষার্থীরা শিখতে পারবে, বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, চিহ্নিত করতে পারবে, চিত্র অঙ্কন করতে পারবে, পার্থক্য করতে পারবে, তুলনা করতে পারবে, তালিকা করতে পারবে ইত্যাদি। অর্থাৎ এ পদ্ধতিতে আমাকে শিখনফলের আচরণিক ভাষা প্রকাশ করতে হবে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে শিখনফলের আরও কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ শিখনফল লেখার যে বৈশিষ্ট্যগুলো, যে শিখনফলের বলা হচ্ছে যে শিখনফলের ভাষায় এমন কিছু লেখা যাবে না যা শিক্ষার্থীরা তাদের আচরণের দ্বারা প্রকাশ করতে পারবে না। যেমন প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা জানতে পারবে সঠিক নয়। অর্থাৎ আমি যদি বলি জানতে পারবে, এটা কিন্তু পরিমাপযোগ্য নয়, এটা কিন্তু আমি মেজার করতে পারবে না সে কতটুকু জানতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা জানতে পারা শব্দটাকে পরিহার করব। যেমন আরও উদাহরণ দেওয়া হয়েছে যে মিশরীয় সভ্যতা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। সে কি ধারণা লাভ করতে পারবে? এটা কি আমি পরিমাপ করতে পারবো? না। এটা কি শিক্ষক বুঝতে পারবে? না, সেটাও পারবে না। শিক্ষক কি সেটাকে প্রমাণ করতে পারবে? সেটাও পারবে না। যদি আবারও বলি যে পলাশী যুদ্ধের ফলাফল অনুধাবন করবে, এটাও সঠিক নয়। ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য শিখতে পারবে, এটা কি সঠিক? না, এটাও সঠিক নয়। শিখতে পারবে, কি শিখতে পারবে? শিক্ষক কিভাবে বুঝবে সে শিখতে পারবে? ভাষা আন্দোলনের কারণ উপলব্ধি করতে পারবে। উপলব্ধির বিষয়টা একান্তই নিজস্ব, ব্যক্তিগত, আমি কি উপলব্ধি করেছি। শিক্ষার উদ্দেশ্য বুঝতে পারবে, এটাও সঠিক নয়। অর্থাৎ উপরের বোল্ডকৃত শব্দগুলো শিখনফলে লেখা যাবে না। আমরা পরবর্তী স্লাইডে যাই যে শিখনফল লেখার সময় ক্রিয়াপদ ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাকশন ভার্ব আমাকে ব্যবহার করতে হবে। আর এই ক্রিয়াপদগুলো, অ্যাকশন ভার্বগুলো দক্ষতার স্তর অনুসারে ক্রিয়াপদগুলো হবে। যেমন এখানে দক্ষতার স্তর 4টা: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে জ্ঞান এবং মননশীলতার ক্ষেত্রে যেগুলো হবে, যেমন জ্ঞানের ক্ষেত্রে হবে বলতে পারবে, লিখতে পারবে। বোধগম্যতার স্তরে হবে ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগমূলক স্তরে হবে প্রদর্শন করতে পারবে, সমাধান করতে পারবে। বিশ্লেষণমূলক স্তরের ক্ষেত্রে হবে পার্থক্য নিরূপণ করতে পারবে। সংশ্লেষণমূলক স্তরের ক্ষেত্রে আমরা বলতে পারবো নকশা তৈরি করতে পারবে। মূল্যায়নমূলক স্তরের ক্ষেত্রে আমরা বলতে পারবো তুলনা করতে পারবে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আবেগিক ক্ষেত্র। এখানে যেমন আবেগিক ক্ষেত্রে যে গ্রহণমূলক স্তর যদি হয় তাহলে আমরা বলতে পারবো উপলব্ধি করতে পারবে। সাড়া প্রদান স্তরের ক্ষেত্রে আমরা বলতে পারবো উৎসাহিত করতে পারবে। মূল্যবোধ সৃষ্টির স্তরে আমরা বলতে পারবো মতামত প্রদান করতে পারবে। সাংগঠনিক স্তরের ক্ষেত্রে আমরা বলতে পারবো নিজে করতে পারবে। আর যদি হয় মনোপেশিজ স্তর, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি সাইকোমোটর, অর্থাৎ সে হাত দিয়ে কাজ করে সেটাকে প্রমাণ করবে, পেশিজ যেটাকে আমরা বলে থাকি। এটার আরেকটা নাম আমি বলতে পারবো যে শক্তি প্রদর্শন, অর্থাৎ আমি এটা কাগজে কলমে করে আমি দেখাবো, অথবা আমার আচরণ
আচরণ দ্বারা আমি সেটা বোঝাবো যে আমি এটা সক্ষম হয়েছি। তো এই ক্ষেত্রে অনুভূতিমূলক স্তরের ক্ষেত্রে বলতে পারবো শনাক্ত করতে পারবে, বিন্যাসমূলক স্তরের ক্ষেত্রে বলতে পারবো প্রস্তুতি নিতে পারবে, সাড়া প্রদানের স্তরের ক্ষেত্রে বলতে পারবো অনুশীলন করতে পারবে, পরিচালনা করতে পারবে, যান্ত্রিকতার স্তরের ক্ষেত্রে বলবো বৃদ্ধি করতে পারবে, আর যদি হয় অভিযোজন স্তর সেই ক্ষেত্রে বলবো আমরা খাপ খাওয়াতে পারবে। বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। যে 4 নম্বরে রয়েছে যে একটি পাঠে যদি একাধিক শিখনফল থাকে তাহলে আমাকে কি করতে হবে? সহজ থেকে কঠিন এই ক্রমে লিখতে হবে। অর্থাৎ প্রথমে জ্ঞান, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ এবং সর্বশেষ উচ্চতর দক্ষতা, এই ক্রমে শিখনফল নির্ধারণ করতে হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি যে আমি প্রশ্ন করছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তা বলতে পারবে? এটা হচ্ছে জ্ঞান স্তরের প্রশ্ন। অনুধাবন স্তরের প্রশ্নটা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু একটি জ্ঞান এসেছে এবং আরেকটি অনুধাবন চলে এসেছে। 3 নম্বরের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে একটি বলা যায় অ্যাপ্লিকেশন, প্রয়োগ। এই বিষয়টা হচ্ছে যে যিনি প্রশ্নকর্তা তিনি একটি পরিবেশ তৈরি করবেন, অর্থাৎ বাহিরের একটি পরিবেশ তৈরি করবেন। ওই পরিবেশ যখন শিক্ষার্থীরা পড়বে, একটি ঘটনা হতে পারে, একটি বিবৃতি হতে পারে, একটি ছবি হতে পারে, একটি অঙ্কন হতে পারে, অথবা একটি গ্রাফ হতে পারে, এই যে এটা দেখে শিক্ষার্থীর তখন একটা ব্রেইন স্টর্মিং হবে। অর্থাৎ এই যে বাহিরের পরিবেশ থেকে শিক্ষার্থী চলে যাবে তার পাঠ্য বইতে, ওই পাঠ্য বইয়ের ঘটনার সাথে সে সেটার একটা সাদৃশ্য সেখানে একটা তৈরি করবে। অর্থাৎ ওই ঘটনার সাথে এই বাহিরের এই যে পরিবেশের এই ঘটনার সাথে তার পাঠ্য বইয়ের কী কী বিষয়ের মিল অথবা অমিল, সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য রয়েছে, এই বিষয়গুলোকে সে চিহ্নিত করার দক্ষতা অর্জন করবে। এটাই হচ্ছে আমার প্রয়োগ। আর সর্বশেষ হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রশ্নটা এসেছে এভাবে, সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ নিজের জ্ঞান, নিজের বোধগম্যতা, নিজের দক্ষতা, নিজের পারদর্শিতা, নিজের মেধার বিকাশ এখানে একজন শিক্ষার্থী ঘটাতে সক্ষম হবে। এখানে সংশ্লেষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন বিষয়গুলো চলে আসবে। আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে জ্ঞান থাকবে, অনুধাবন থাকবে, প্রয়োগ থাকবে এবং সর্বোপরি তার একটি মূল্যায়ন এখানে থাকবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একটি শিখনফল তৈরি করার আরও কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। যেমন 5 নম্বরে রয়েছে, শিখনফল অবশ্যই পাঠ্যপুস্তকের নির্ধারিত পাঠ অনুসারে হতে হবে। পাঠের বাইরে আমি ইচ্ছা করলে যেতে পারবো না। 6 নম্বরে রয়েছে, শিখনফল ভবিষ্যৎকালে লিখতে হবে। অর্থাৎ শিখনফল হচ্ছে সেটাই, একজন শিক্ষক শ্রেণীতে যা পড়াবেন এবং এই পড়ানোর পরিসমাপ্তির পর শিক্ষার্থীরা কি কি দক্ষতা, পারদর্শিতা অর্জন করবে সেটাই। তো সুতরাং শিখনফল কখনো অতীতকালেও হবে না, কখনো বর্তমানকালেও হবে না। অর্থাৎ এই দক্ষতাগুলো শিক্ষার্থীরা অর্জন করতে সক্ষম হবে যে ইটস ফিউচার। শিখনফলের ভাষা হবে সুস্পষ্ট ও বোধগম্য। 8 নম্বরে রয়েছে, শিক্ষার্থীরা পারদর্শিতা পরিমাপ করা যায় এমন পরিভাষা ব্যবহার করবে। অর্থাৎ শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা যাবে, ভাষাটা সেরকম হবে। শিখনফল হতে হবে স্মার্টের ইলাবোরেশন যদি আমি করি তাহলে হবে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইমি। এই বৈশিষ্ট্যগুলো এখানে আসলে থাকতে হবে। তাহলেই একটি শিখনফল যখন আমরা তৈরি করব, এই শিখনফলটা হবে স্মার্ট। তো বন্ধুরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি
আমরা সবাই স্মার্ট, বিশেষ করে শিখন ফল তৈরির ক্ষেত্রে আমরা সকলেই স্মার্ট। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। যে দেখুন, এখানে একটি ভিডিও আছে। আমরা যদি ভিডিওটা দেখি, এই ভিডিওটা তৈরি করেছে আমাদেরই এক বন্ধু জনাব মোহাম্মদ কবির হোসেন। এই ভিডিওটা দেখে আমরা শিখন ফল সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাব, আপনারা উপকৃত হবেন। হয়তোবা ইতিপূর্বে এই শিখন ফলটির যে ভিডিওটা, এটা আপনারা দেখেছেন। তো আমরা চলে যাচ্ছি শিখন ফলের এই ভিডিওটা আমরা একটু দেখি, মনোযোগ মুক্ত পাঠের এই পর্বে শুভেচ্ছা। এই পর্বে আমরা দেখব শিখন ফল কি, কিভাবে শিখন ফল লিখতে হয়। শাব্দিকভাবে শিখন ফল হলো শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত ফলাফল। কোনো একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা কিছু পারদর্শিতা অর্জন করে। যেমন একটি পাঠ শেষে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারছে, অন্য একটি পাঠ শেষে শিক্ষার্থীরা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারছে। এমনিভাবে প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীরা কিছু করতে পারে। পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের এই করতে পারাই হলো তাদের পারদর্শিতা, আর শিক্ষার্থীদের এই পারদর্শিতাই হলো ওই পাঠের শিখনফল। অন্যভাবে বলা যায়, কোনো একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের যে পারদর্শিতাগুলো অর্জনে সহায়তা করে থাকেন, তাই হলো শিখনফল। আসুন এবার জেনে নেই শিখনফল কিভাবে লিখতে হয়। শিখনফল নির্ধারণে প্রথমেই শিক্ষককে পাঠের বিষয়বস্তুর পরিধি নির্ধারণ করতে হয়। তারপর ওই বিষয়বস্তু থেকে শিক্ষক কি কি পারদর্শিতা অর্জন করাতে চান সেগুলো চিহ্নিত করতে হয়। এরপর এই পারদর্শিতাগুলো শিক্ষার্থীরা করতে পারবে এমন আচরণিক ভাষায় লিখতে হবে। যেমন বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, বর্ণনা করতে পারবে, পার্থক্য করতে পারবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে শিখনফল লিখতে হবে। শিখনফলে কোনোভাবেই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না যা শিক্ষার্থীরা করতে পারবে না। যেমন জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, অনুধাবন করতে পারবে ইত্যাদি শব্দগুলো শিখনফলে ব্যবহার করা যাবে না, কেননা এই শব্দগুলো পরিমাপবাচক নয়। শিখনফল লেখার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে। শিখনফল লিখব পাঠের বিষয়বস্তু থেকে ধারাবাহিকভাবে। পাঠের বাইরের কোনো বিষয় আমরা শিখনফলে আনব না। শিখনফলে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার করব, অর্থাৎ অ্যাকশন ভার্ব ব্যবহার করব। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারবে। এক্ষেত্রে বর্ণনা করতে পারা হলো ক্রিয়াবাচক শব্দ। একটি শিখনফলে দুটি দক্ষতার কথা উল্লেখ করব না। যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারবে, প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবে। এই ক্ষেত্রে দুটি স্কিলকে আমরা আলাদা বাক্যে লিখব। একটি পাঠে যদি একাধিক শিখনফল হয় তাহলে সহজ থেকে কঠিন এই ক্রম বজায় রেখে লিখব। অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর চিন্তন দক্ষতা এই ক্রম বজায় রেখে আমরা শিখনফল লিখব। সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের পাঠের শিখনফলগুলো সঠিকভাবে লিখতে সক্ষম হবেন। আসুন এবার নিজ বিষয়ের একটি পাঠের শিখনফল লেখা অনুশীলন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যিনি এই ভিডিওটা তৈরি করেছেন, আপনাকেও। আমরা একটি ভিডিও দেখলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনাদের সাথে আমারও সেশন বলা যায় প্রায় শেষ। এখন শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার পালা। যদি, আবারও বলছি, যদি আপনাদের এই সেশনটি ভালো লেগে থাকে, আপনাদের ভালো লাগাটাই হবে আমার অনুপ্রেরণা। যদি কোনো পজিটিভ সাজেশন থাকে, আমি আবারও বলছি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব যদি আমাকে সেই সাজেশনগুলো দেন। এবং সামনে আরও কিছু স্লাইড নিয়ে, কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসব, সেই কামনা করি।
আর এই লকডাউনকালে আমাদের শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা সামান্যটুকু পোষানোর জন্য যে সকল সম্মানিত সহকর্মীগণ অনলাইনে ক্লাস নিয়ে এগিয়ে এসেছেন, তাদের প্রতি রইল আমার ধন্যবাদ। আমি কামনা করব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আমাদের শিক্ষার্থীরা ঠিক এই প্রজাপতির ডানা মেলার মতো আবারও যেন শিক্ষা প্রতিষ্ঠানে সেই ডানা মেলে ছুটে আসে, সেই শিক্ষার ধারাবাহিকতা আবারও যেন রক্ষা হয়। আসসালামু আলাইকুম। তোমাকে বারবার বলতেছি পিছনে যেও না, ক্যামেরাটা এদিকে